Welcome to Progress Tuition Group. For more videos, subscribe the channel. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু প্রোগ্রেস টিউশন গ্রুপ। আজকে ক্লাস 9 এর যে ফার্স্ট সামেটিভ পরীক্ষা হতে চলেছে ফিজিক্যাল সায়েন্সের, সেখান থেকে সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে যে প্রশ্নগুলি আলোচনা করা হবে সেগুলো পরীক্ষার যে প্রশ্নপত্র, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা দেখতে পাবে। তো দেখে নেওয়া যাক যে প্রশ্নগুলি কেমন রয়েছে। প্রথম যে চ্যাপ্টার, তোমাদের 3টে চ্যাপ্টার পরীক্ষা হবে। একটা চ্যাপ্টার হচ্ছে পরিমাপ, দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে বল ও গতি, আর একটা চ্যাপ্টার রয়েছে পরমাণুর গঠন। তো প্রথম একে একে আলোচনা করা যাক। প্রথম চ্যাপ্টার রাশি ও তার পরিমাপ। রাশি ও তার পরিমাপ। তোমরা শুধু পরিমাপ বলেও দেখতে পারো, এই যে চ্যাপ্টারের নাম যেটা রয়েছে, শুধু পরিমাপও থাকে অনেক বইয়ে। তো রাশি ও তার পরিমাপ, আসলে আমরা রাশিরই পরিমাপ করি। তো রাশি জিনিসটা আসলে কি? রাশি হচ্ছে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়, অর্থাৎ যেগুলোকে আমরা পরিমাপ করতে পারবো সেগুলোই হচ্ছে রাশি। যেমন ধরো এই যে মার্কারটা রয়েছে আমার হাতে, তো এই মার্কারটার আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো, এর ভর পরিমাপ করতে পারবো, এর ওজন পরিমাপ করতে পারবো, এর ঘনত্ব পরিমাপ করতে পারবো। যে জিনিসগুলো পরিমাপ করছি সেইগুলো হচ্ছে রাশি। অনেকের ভুল ধারণা আছে, ভাববে যে মার্কারটাই হয়তো রাশি, কিন্তু মার্কারটা কোনো রাশি নয়। মার্কারটাকে আমরা পরিমাপ করছি না, মার্কারের হয় দৈর্ঘ্য পরিমাপ করি, না হয় এর ওজন পরিমাপ করি, ভর পরিমাপ করি, আয়তন পরিমাপ করি। এই বিষয়গুলো হচ্ছে রাশি। কেমন বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে এরকমও কোশ্চেন আছে যে জল কি কোনো রাশি না রাশি নয়? তো অবশ্যই জল কোনো রাশি নয়, কারণ জল আমরা ওরকম ভাবে পরিমাপ করি না। জলের আয়তন পরিমাপ করি, এর উষ্ণতা পরিমাপ করি, এর ঘনত্ব, তারপর ভর, এই জিনিসগুলো পরিমাপ করি। তাই ওই জিনিসগুলো হচ্ছে রাশি, কিন্তু জল কোনো রাশি নয়, জল একটি তরল পদার্থ। কেমন? বেশ, তাহলে বোঝা গেল। তাহলে প্রথম প্রশ্ন, যে রাশি কাকে বলে? রাশি কাকে বলে? দেখো, এর উত্তরগুলো যদি আমি লিখতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি জাস্ট বলে যাচ্ছি, তোমরা খাতায় দরকার হলে নোট করে নেবে, বা বইয়ে তোমাদের সুন্দরভাবেই আছে, এগুলো একটু বুঝে নাও। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে রাশি কাকে বলে। তাহলে বললাম পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে বলা হয় রাশি। কেমন? দ্বিতীয় প্রশ্ন, জল কি কোনো রাশি না রাশি নয়? দ্বিতীয় প্রশ্ন, জলের জায়গায় অন্য কিছু বলতে পারে। জল কি কোনো রাশি? রাশি না রাশি নয়? তাহলে উত্তর কি হয়ে যাবে? না, জল রাশি নয়। 3 নম্বর প্রশ্ন, রাশি কয় প্রকার ও কি কি? তাহলে রাশি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশির কেবলমাত্র মান থাকে, কিন্তু কোনো অভিমুখ থাকে না, কিন্তু ভেক্টর রাশি মান এবং অভিমুখ দুই থাকে। এগুলো তোমরা জানো, তবু আমি বলে দিচ্ছি। তাহলে 1 নম্বর হলো স্কেলার রাশি, স্কেলার রাশি, আর 2 নম্বর হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশি। ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুই থাকে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন হয়ে যায়, 4 নম্বর, যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। এখানে তোমরা এটা যেহেতু 2 নম্বরের জন্য করবে, তাহলে কি করবে, এখানে 3টি বা 4টি তোমরা পয়েন্ট দিয়ে দেবে। যেমন প্রথমেই বলবে যে স্কেলার রাশির কেবলমাত্র মান থাকে, কিন্তু কোনো অভিমুখ থাকে না।
কিন্তু ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুই থাকে। স্কেলার রাশির যে যোগ বিয়োগ এটা বীজগণিতের সাধারণ নিয়মেই হয়, কিন্তু ভেক্টর রাশির যোগ বিয়োগ এটা বীজগণিতের সাধারণ নিয়মে কিন্তু হয় না। এর জন্য ভেক্টর নিয়ম আছে, তোমরা পরে জানতে পারবে 11-এ। এরপরে রয়েছে 3 নাম্বার, যে দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হয়, কিন্তু দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার বা ভেক্টর উভয়ই হতে পারে। যেমন একটা উদাহরণ দিয়ে যেতে পারো এই ক্ষেত্রে। তো যেমন কার্য, কার্য একটি স্কেলার রাশি যেটি দুটি ভেক্টর রাশির গুণফলে তৈরি। দুটি ভেক্টর রাশি কি কি? একটি হচ্ছে বল আর একটি হচ্ছে সরণ। আমরা জানি কার্য ওয়ার্ক সমান হচ্ছে এফ ইন্টু এস, এরপরে আছে কস থিটা, কিন্তু কস থিটা এখন দরকার নেই। তো এফ এস বল ইন্টু সরণ। বল একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি, কিন্তু এ দুটোর গুণফল যেটা কার্য এটা কিন্তু কোনো ভেক্টর রাশি নয়, এটি একটি স্কেলার রাশি। তাহলে বোঝা যাচ্ছে তাহলে রাশি কয় প্রকার ও কি কি, এবং স্কেলার রাশি ও ভেক্টর রাশি পার্থক্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নাম্বার, একক কাকে বলে? একক কাকে বলে? পরিমাপের ক্ষেত্রে এককের প্রয়োজনীয়তা কি? পরিমাপের ক্ষেত্রে এককের প্রয়োজনীয়তা, এই প্রশ্নগুলি অবশ্যই পড়ে যাবে। তাহলে একক কাকে বলে? তো এটা বুঝে নেওয়া যাক। একক হচ্ছে যে কোনো রাশিকে পরিমাপ করতে গেলে, ধরো এই যে মার্কারটায় রয়েছে, এর আমি যদি দৈর্ঘ্য পরিমাপ করতে চাই, তাহলে এর একটা সুবিধাজনক মানকে প্রমাণ হিসেবে ধরে নিতে হয়। প্রমাণ মানের এই যে রাশিটা রয়েছে, এই যে বস্তুটা রয়েছে, এটা আমি যেটা পরিমাপ করবো, বস্তুটার আমরা দৈর্ঘ্য পরিমাপ করবো, তাহলে দৈর্ঘ্যটা একটা রাশি, বস্তুটা কিন্তু রাশি নয়। মাথায় রাখবে, এটা এই যে মার্কারটা রয়েছে, মার্কারটা কিন্তু কোনো রাশি নয়। মার্কারের যে দৈর্ঘ্য পরিমাপ করব বলছি, এই দৈর্ঘ্যটা হচ্ছে রাশি। তাহলে এই রাশিটা আমি যখন পরিমাপ করব, তখন ওর একটা সুবিধাজনক মানকে আমরা প্রমাণ হিসেবে ধরে নেবো, দিয়ে ওই প্রমাণ মানের কত গুণ বা কত অংশ সেটা বোঝাবে। তাই এর দ্বারাই আমরা পরিমাপ করি। তাহলে একক আসলে কি? পরিমাপ করার জন্য এককের প্রয়োজনীয়তাই বা কি? তাহলে একক বোঝা গেল, একক কাকে বলে। তাহলে কোনো রাশি পরিমাপ করতে গেলে ওই রাশির একটা সুবিধাজনক মানকে প্রমাণ মান হিসেবে ধরে নিতে হয়, তাহলে ওই রাশিটি ওই প্রমাণ মানের কত গুণ বা অংশ এটা বোঝানো হয়, একে বলা হয় রাশি। এবার পরিমাপের ক্ষেত্রে এককের প্রয়োজনীয়তা, দেখো একক ছাড়া পরিমাপ কিন্তু অর্থহীন। যেমন তুমি যদি বাজারে গিয়ে বলো যে আমাকে 2 আলু দাও, তাহলে দোকানদার সঠিক পরিমাপটা বুঝতে পারবে না। তা 2 আলু বলতে 2 কুইন্টাল হতে পারে, 2 কেজি হতে পারে, বা 2 বস্তা হতে পারে, হতেই পারে। তাহলে এক্ষেত্রে সঠিক ধারণা কিন্তু পাওয়া যাচ্ছে না, বা সঠিক পরিমাপটা আমরা বলতে পারছি না। তাই পরিমাপের জন্য এই যে সংখ্যা বলছি 2, তারপরে একটা জিনিস আমাদের অবশ্যই বলে দিতে হচ্ছে, ওই জিনিসটাই হচ্ছে একক। 2 কেজি বা 2 বস্তা বা 2 কুইন্টাল, এই যে বলছি, এগুলো আসলে আমরা পরিমাপের একক হিসেবে ব্যবহার করছি। এখানে বস্তাটা একক নয়, কিন্তু আমরা বলতে চাইছি ওটাকে সঠিক পরিমাপ করার জন্য তো আমরা এটা ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে পরিমাপ সমান হচ্ছে, পরিমাপ সমান সমান সংখ্যা, সংখ্যা এবং কি থাকছে? একক থাকবে, অবশ্যই একক দরকার। তাহলে এই অবধি বোঝা গেছে। তাহলে দেখো আমি এটা মুছে দিচ্ছি, এর পরে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আলোচনা করতে হবে। পরের প্রশ্ন হচ্ছে একক কয় প্রকার ও কি কি? একক হচ্ছে 2 প্রকার। একক 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক একক। একক কয় প্রকার ও কি কি? একক কয় প্রকার ও কি কি? তাহলে বলবে একক 2 প্রকার। 2 প্রকার, এক নম্বরে হচ্ছে মৌলিক একক। মৌলিক
আর 2 নাম্বার হচ্ছে লব্ধ। মৌলিক একক কোনগুলো? দেখো কিছু রাশি আছে যেগুলো অন্য রাশির উপর ডিপেন্ডেন্ট নয়, আর ওই যে রাশির এককগুলো রয়েছে সেগুলো হচ্ছে মৌলিক একক। যে রাশির এককগুলি অন্য এককের ওপর নির্ভরশীল নয়, যারা নিজে নিজে প্রকাশিত হতে পারে, সেগুলোকে বলা হয় মৌলিক একক। তো যেমন হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, যে ভরের একক কেজি। এরকম 7টি মৌলিক রাশি আছে এবং তাদের 7টি মৌলিক একক রয়েছে। তাহলে মৌলিক এককগুলো বোঝা যাচ্ছে। তাহলে তোমাদের এখান থেকে প্রশ্ন আছে কতগুলি মৌলিক রাশি আছে, তাহলে বলতে হবে অবশ্যই 7টি মৌলিক রাশি আছে এবং প্রত্যেকটার যে এককগুলো রয়েছে ওগুলো হচ্ছে মৌলিক একক। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, উষ্ণতা, দীপন প্রাবল্য এবং পদার্থের পরিমাপ, এই টোটাল 7টি হচ্ছে মৌলিক রাশি এবং তাদের যে এককগুলো রয়েছে সেগুলো হচ্ছে মৌলিক একক। কেমন বোঝা গেছে? এবার লব্ধ একক কি? লব্ধ একক হচ্ছে যে সমস্ত এককগুলো মৌলিক এককের সাহায্য নিয়ে গঠিত হয়েছে তাদেরকে লব্ধ একক বলা হয়। যেমন হচ্ছে ধরো ক্ষেত্রফল। ক্ষেত্রফল যদি আমরা বলি বা আয়তন, যে কোনো আমরা ধরতে পারি। ধরো বেগ বললাম, বেগ এর একক কি হবে? বেগ মানে তোমরা জানো সরণ, বা তোমরা 2 নাম্বার চ্যাপ্টারেও জানতে পারবে এর সম্পর্কে আরো ডিটেলসে, সরণ বাই সময়। তাহলে সরণের একক মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এটা আসলে একটা কি? এটা একটা লব্ধ একক। তাহলে বেগের একক হচ্ছে লব্ধ একক। ক্ষেত্রফল, দৈর্ঘ্য গণিত দৈর্ঘ্য, দুটি মৌলিক একক দিয়ে গঠিত হয়েছে। মানে দুটি আসলে একটি মৌলিক একক রয়েছে, দৈর্ঘ্যের একক দিয়েই তৈরি হয়েছে কিন্তু 2বার গুণ হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? এটা লব্ধ একক হয়ে যাচ্ছে। ঠিক আছে। এরপরে প্রশ্ন, লম্বন ভুল কি? এটা কত নম্বর প্রশ্ন ছিল? 5 না 6, যাই হোক তোমরা এগুলো স্টার দিয়ে রাখবে। তো এরপরে প্রশ্ন কি বললাম যে লম্বন ভুল কি? লম্বন ভুল কি? তাহলে কখনো কখনো তোমরা দেখবে, ধরো একটা স্কেল দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করছো, তো এই স্কেলটা যখন এই দৈর্ঘ্যের নিচেতে তুমি রেখেছো, তো এইভাবে যদি সাইড দিক থেকে দেখো তাহলে যে পরিমাপটা পাবে, যদি সোজাসুজি দেখো তাহলে পরিমাপটা কিন্তু একটু পার্থক্য থাকবেই, সামান্য পার্থক্য থাকবে। যখন তুমি এইভাবে দেখছিলে তখন সঠিক কিন্তু মেজারমেন্ট পাচ্ছিলে না। তাই যখন আমরা কোনো দৈর্ঘ্যের পরিমাপ করব স্কেলের সাহায্যে, তখন স্কেলের পাঠ বিন্দুর সাথে আমাদেরকে কি করতে হবে? একদম লম্বভাবে সোজাভাবে তাকাতে হবে। যদি আমরা লম্বভাবে না তাকিয়ে যদি বাঁকাভাবে তাকাই, মানে তির্যকভাবে তাকাই, তাহলে যে ত্রুটিটা আছে সেটাকে বলা হচ্ছে লম্বন ভুল বা লম্বন ত্রুটি। কেমন বোঝা যাচ্ছে? তাহলে লম্বন ভুল কি? তাহলে বলতে হবে যখন আমরা কোনো পাঠ নেব তখন আমাদের পাঠের সাথে চোখটাকে কি করতে হবে? সবসময় লম্বভাবে রাখতে হবে, তাহলে সঠিক পাঠ পাওয়া যাবে। যদি আমরা ওই সঠিক অবস্থানে না রেখে, লম্বভাবে না রেখে যদি তির্যকভাবে রাখি, তাহলে যে ত্রুটি আছে সেটাকে বলা হয় লম্বন ভুল বা লম্বন ত্রুটি। ঠিক আছে। এরপরে প্রশ্ন, একটি কঠিন বস্তুর অবশ্যই এটা জলে অদ্রবণীয় হতে হবে। বস্তুর আয়তন মাপনী চোঙের সাহায্যে কিভাবে পরিমাপ করবে? আয়তন মাপনী চোঙের সাহায্যে কিভাবে পরিমাপ করবে? কিভাবে পরিমাপ করবে? এটা একটা ভালো প্রশ্ন। তাহলে এর উত্তর কিভাবে বলবে? বলতে হবে যে কঠিন বস্তুটা মানে অসম আকৃতির, এভাবে কোশ্চেনটা আসবে যে একটি মাপনী চোঙের সাহায্যে জলে অদ্রবণীয় কোনো কঠিন অসম আকৃতির কঠিন বস্তুর
আয়তন কিভাবে তোমরা পরিমাপ করবে? তাহলে বলতে হবে যে মাপনী চোঙে প্রথমে একটু জল নেবো। প্রথমে মাপনী চোঙে ধরো এরকম, যে মাপনী চোঙ মানে কি, যার সাহায্যে আয়তন পরিমাপ করা যায়। এখানে তরল রেখেছি, জল রেখেছি। এই জলের আয়তন ধরে নাও V1 সিসি ছিল। এরপরে একটা এরকম অসম আকৃতির একটা পাথর দিয়েছে, ধরো কঠিন বস্তু, পাথর ধরে নিলাম। তাহলে এর আয়তন আমরা পরিমাপ করব। তো এটাকে কি করতে হবে, একটা সুতো সাহায্যে বাঁধতে হবে। একটু হালকা মোম পালিশ করে দেওয়াটা দরকার, যাতে জলটা শোষণ না হয়, একটু হলেও জল শোষণ করে নেয়। এই কারণে এটাকে কি করতে হবে, মোম পালিশ করে এর মধ্যে আস্তে আস্তে এখানে যদি আমরা সুতো বেঁধে এটাকে এর মধ্যে ঝুলিয়ে দিই, তাহলে দেখা যাবে যে জল টল কিছুটা উপরের দিকে উঠছে। কিছুটা উঠে এই যে পার্ট দেখা গেল এই পর্যন্ত উঠে গেল, এই পর্যন্ত উঠলো। তাহলে এই জায়গায় হচ্ছে V2 সিসি। তাহলে এই যে নিরেট বস্তুটা ছিল বা কঠিন বস্তুটা ছিল, তার আয়তন কি হয়ে যাবে, V2 মাইনাস V1 সিসি। তাহলে কি হয়ে যাবে, আয়তনটা হয়ে যাবে, কঠিনের আয়তন, কঠিনটার আয়তন হয়ে যাবে V2 মাইনাস V1 সিসি। তাহলে এভাবে তোমরা অ্যান্সার দেবে ছবি সহ। কেমন, এগুলো তোমরা অলরেডি করে রেখেছো, তবে আমি এটা সাজেশন ভিডিও বানাচ্ছি, তাই আমি এগুলো একটু আলোচনা করে দিচ্ছি। এরপরে প্রশ্ন হচ্ছে ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 রাখা হয় কেন? তাহলে এখানে জানতে হবে যে 5:2:2:1, আমি এগুলো মুছে দিচ্ছি। দেখো 5:2:2:1 এই যে অনুপাত, এই অনুপাতের দ্বারা আমরা 1 থেকে 9 পর্যন্ত সমস্ত সংখ্যায় কিন্তু খুব কম সংখ্যক বাটখারা ব্যবহার করেই বানাতে পারবো। এগুলো বাটখারা, আসলে এই যে সংখ্যাটা রয়েছে এগুলো অনুপাত, আমরা এটাকে 50 বলতে পারি। তাহলে এটা আমাদের তখন কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। এটা 20 হয়ে যাবে, এটা 10 হয়ে যাবে। এগুলোকে আরো বাড়াতে পারি, আমরা 500 বলতে পারি, এটা 200, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 100। এইভাবে এই যে অনুপাত, আসলে এটাই হচ্ছে মেন অনুপাত 5:2:2:1। এখান থেকে আমরা দেখো 9, 1 থেকে 9 পর্যন্ত, এক যদি 1 গ্রাম মাপতে হয় তাহলে আমরা একটা বাটখারা 1 গ্রামে নিলাম। যদি আমরা 2 বলি তাহলে একটা 2 গ্রামে নিলাম। যদি 3 বলি তাহলে একটা 2 এবং একটা 1 নিতে হবে। 1 গ্রাম বলে তো একটা বাটখারা 1 গ্রামে নিলাম। যদি 2 গ্রাম বলে তাহলে একটা 2 গ্রামের যে বাটখারা সেটা নিলাম। যদি 3 গ্রাম বলে তাহলে কি করতে হবে, 1 প্লাস 2, অর্থাৎ এখানে কয়টি বাটখারা লাগলো, 2টি বাটখারা লাগলো। যদি আমাদের 4 গ্রাম বলে তাহলে 2 গ্রাম নিয়ে নিলেই হচ্ছে, 2 গ্রাম, অর্থাৎ এখানেও দেখো 2টি বাটখারা ব্যবহার করলেই হয়ে যাচ্ছে। যদি 5 গ্রাম বলে তাহলে একটি, যদি আমরা 5 গ্রামে বাটখারা নিয়ে নিই তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের একটি বাটখারাতেই হয়ে যাচ্ছে। যদি আমরা 6 গ্রাম বলি তাহলে একটা 5 গ্রাম প্লাস 1 গ্রাম, এভাবে দুটিতেই হয়ে যাচ্ছে। এভাবে তোমরা পরপর সবই দেখবে, 6, 7, 8, 9 এরকম করে আমরা যে কোনো সংখ্যা বানাতে পারবো। আর 1 থেকে 9 বানানো মানে তারপরে তো সেগুলো শূন্য পাশে জুড়ে দিলেই 10, 100, 1000 যত ইচ্ছা আমরা বানাতে পারবো। তাহলে কেমন, এটা বোঝা গেছে? তাহলে কি হয়, পরীক্ষার জন্য যদি আমাদের বলতেই হয় তাহলে বলবে যে ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 অনুপাতে রাখার কারণ হচ্ছে খুব কম সংখ্যক বাটখারা ব্যবহার করে আমরা কি করতে পারবো, যে 10 মিলিগ্রাম থেকে শুরু করে 210 গ্রাম পর্যন্ত যে কোনো ভর খুব সহজেই আমরা পরিমাপ করতে পারবো। এবং এই উদাহরণ এইভাবে তোমরা দেখাতে পারো। তোমাদেরকে এখান থেকে এরকম কোশ্চেন দেয় অনেক সময় যে তুমি কম সংখ্যক বাটখারা ব্যবহার করে 230.27 গ্রাম এটা কিভাবে পরিমাপ করবে, এইটা কিভাবে পরিমাপ করবে, তখন আমাদেরকে বলতে হবে। তাহলে এটাও একটা কোশ্চেন হিসেবে তোমরা খাতায় রেখে দিতে পারো। এই যে সংখ্যাটা এইটাই যে পড়বে সেটা নয়, মানে এই টাইপের, তো কিভাবে বার করতে হয় সেটা আমি একটু বলে দিই। ধরো প্রথমে রয়েছে 230 গ্রাম, এই যে দশমিকের আগে যে সংখ্যা এটা তো পুরোপুরি, তো 230 গ্রাম কিভাবে বানাবো, 230
গ্রাম প্লাস তার সাথে কত রয়েছে 0.7 মানে 27 গ্রাম। এই যে 0.27 এটা গ্রাম বলছি, এটা মানে এই যে দশমিক তুলে দিলাম, তাহলে কি হয়ে যাচ্ছে বলতো, এখানে 100 হয়ে যাবে, কারণ দশমিক তুললাম, দুটো সংখ্যা আছে, দুটো শূন্য বসলো। এবার গ্রামটাকে আমাদের এবার কি করতে হবে, মিলিগ্রাম করতে হবে, ভগ্নাংশে চলে এসেছে, তাহলে মিলিগ্রাম করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, 1000 মিলিগ্রাম। এখন দুটো শূন্য নিচের দুটো শূন্য উপরের সাথে কেটে যাচ্ছে, একটা শূন্য থাকছে, তাহলে 270 মিলিগ্রাম। তাহলে আমাদের কি বানাতে হবে, এর সাথে 270 মিলিগ্রাম বানাতে হবে। তাহলে প্রথমে আমরা এই যে 230 গ্রাম এটা বানাবো। 230 গ্রামের জন্য একটা 200 গ্রামের বাটখারা নিলাম, 200 গ্রাম, তার সাথে 30 গ্রাম আছে, একটা 20 গ্রাম নিতে হবে, একটা 10। দেখো এই যে অনুপাত গুলো পাচ্ছি, এখান থেকে বা এখান থেকে, এই যে 200 গ্রাম নিলাম, তারপরে একটা 20 গ্রাম, একটা 10 গ্রাম নিলাম, তাহলে 20 প্লাস 10, এই যে এটা হয়ে যাচ্ছে। তাহলে এগুলো গ্রাম প্লাস, তাহলে দেখো 230 গ্রাম হয়েছে এবং 270 মিলিগ্রাম। তাহলে মিলিগ্রামের জন্য আমাদের নিতে হবে এই যে 200, মানে একটা 200 মিলিগ্রামে নিলাম, তার সাথে একটা 50 নিলাম আর একটা 20 নিলাম। তাহলে খুব কম সংখ্যক বাটখারা ব্যবহার করেই আমাদের এই যে ওজনটা রয়েছে, এই যে ভরটা রয়েছে, এটা আমরা সহজেই পরিমাপ করে নিতে পারলাম। তার মানে হচ্ছে 230.270 গ্রাম। এভাবে তোমরা ব্যাখ্যা করে দেবে, ঠিক আছে? বোঝা গেছে? আশা করি বুঝেছো। এসছে পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, একটি সুবেদী তোলা যন্ত্রের আবশ্যকীয় গুণ কি কি থাকা দরকার? সুবেদী তোলা বলতে কি বোঝায়, যে তোলার সাহায্যে খুব সূক্ষ্ম ভরের পরিমাপ আমরা সহজেই করতে পারি, সেগুলোকে বলা হয় সুবেদী তোলা যন্ত্র। আর সুবেদী তোলা যন্ত্র হতে গেলে, আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, সুবেদী তোলা যন্ত্র হতে গেলে অবশ্যই তোলা পাত্রগুলি ভরের যে ভরটা সমান হতে হবে, দৃঢ় হতে হবে। তোলা পাত্রের যে বাহুগুলো রয়েছে, তোলা যন্ত্র মানে হচ্ছে সাধারণ ধরো তোলা যন্ত্র, যে দাঁড়িপাল্লা এদিকে আছে, হ্যাঁ, এরকম দাঁড়িপাল্লা, তো এগুলো তোলা পাত্র। এই তোলা পাত্রের ভর গুলো সমান হতে হবে। এই যে আলম্ব রয়েছে এটা ঠিক মাঝখানে হতে হবে। এই যে বাহুগুলো রয়েছে এগুলো দৃঢ় হতে, মানে শক্ত হতে হবে, যাতে বেঁকে না যায়। আর আলম্বটা একদম ভর কেন্দ্র এবং আলম্ব এক জায়গায় যেন থাকে। অর্থাৎ এখানে তোমরা আলম্ব জিনিসটা জানো, যার সাপেক্ষে কোনো জিনিস ঘুরতে পারছে। ধরো এইটার সাপেক্ষে এটা ঘুরছে, যেমন এটাকে যদি আমি এইভাবে ধরে রাখি, তাহলে এটাকে এইভাবে ঘোরানো হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আলম্ব। তো আলম্ব দেখবে এই যে বাটখারা, এই যে পাত্রগুলো রয়েছে সেগুলো এরকম ওঠানামা করে, তো এর সাপেক্ষে একটা জিনিস রয়েছে ধরার মতো, সেই জায়গায় এটা হচ্ছে আলম্ব। এবং এর ভর কেন্দ্র, আসলে ভর কেন্দ্র জিনিসটা কি তোমরা পরে হয়তো এর সম্পর্কে আরো ভালো করে জানতে পারবে। তো আমি বলি, ধরো কোনো জিনিস আমি রয়েছি, আমার সমস্ত শরীরের ভরটা যে জায়গায় কাজ করছে সেই জায়গাটাকে বলা হয় ভর কেন্দ্র। তো যে কোনো বস্তুর সমস্ত ভরটা যে বিন্দুতে কাজ করে সেটাকে বলা হয় ভর কেন্দ্র। যেমন আমাদের মানুষের ক্ষেত্রে নাভির কাছাকাছি সমস্ত ভরটাই কাজ করে। ধরো একটা বস্তু আঁকলাম, এরকম টাইপের একটা বস্তু রাখলাম। তোমরা তো আগেও জেনেছো একটা জিনিস, এরকম বস্তু আঁকলাম বলে মনে পড়লো। ধরো তোমাদের এরকম একটা ত্রিভুজ বলেছে, এই ত্রিভুজের দেখবে 3টি মধ্যমা থাকে। এই যে মধ্যমাগুলি থাকে, মানে একটি শীর্ষবিন্দু থেকে অপর বাহুর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব, এগুলো হচ্ছে মধ্যমা। আর এদিকে একটা মধ্যমা, এই যে মধ্যমা তিনটি এক জায়গায় মিলিত হলো, এটাই হচ্ছে ভর কেন্দ্র। এখানে ওই ভর কেন্দ্রটা আসলে, এই যে এটা কোনো ঘন বস্তু যদি হতো, কঠিন কোনো বস্তু হতো, তাহলে আর এই জায়গায় আমরা যদি দেখি, তাহলে সমস্ত ভরটা কেন্দ্রীভূত থাকবে। অর্থাৎ এটা এভাবে বুঝতে পারো, ধরো এই যে মার্কারটা রয়েছে, আমি হাতে এভাবে ব্যালেন্স করতে চেষ্টা যদি করি, সরি হচ্ছে না, 1 মিনিট, গড়িয়ে যাচ্ছে, এটা খুবই প্লেন জিনিস, মসৃণ জিনিস। তো অবশ্যই এই যে হয়ে গেছে, এই জায়গায় এর ভর কেন্দ্র রয়েছে, কিন্তু তোমরা একটু খেয়াল করো, এই দিকটা বেশি বড়, এই দিকটা একটু ছোট। কেন এরকম হয়েছে? কারণ এদিকে ভর বেশি আছে, যেদিকে ভর বেশি থাকে সেদিকে ভর কেন্দ্রটা শিফট হয়ে যায়, সেদিকে চলে যায়। ঠিক আছে, বোঝা গেছে? বেশ, তাহলে
আমরা যে দেখলাম একটি সুবেদী তুলা যন্ত্রের আবশ্যকীয় গুণ কি কি। একটি সুবেদী তুলা যন্ত্রের আবশ্যকীয় গুণ কি। কি কি থাকা দরকার। এর সাথে এই কোশ্চেনটাও আছে যে একটি সুবেদী তুলা বলতে কি বোঝো। সুবেদী সুবেদী তুলা বলতে কি বোঝায়। ঠিক আছে, বেশ। এরপরে প্রশ্ন, স্টপওয়াচ এবং মাপনী চোঙের সাহায্যে তুমি কিভাবে কল থেকে জল পড়ার হার নির্ণয় করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরো তোমাকে একটা স্টপওয়াচ দিয়েছে এবং তার সাথে একটা মাপনী চোঙ দিয়েছে, আর কল থেকে অনবরত ধরো জল পড়ছে, ট্যাপ কল থেকে জল পড়ছে। তো এখানে আমি কিভাবে পরিমাপ করব, জলটাকে কিভাবে পরিমাপ করব। তার জন্য একটা মাপনী চোঙ নেবো, পরিষ্কার মাপনী চোঙ নিলাম। মাপনী চোঙ আসলে কি, এর গায়ে অনেক দাগ কাটা থাকে, স্কেল কাটা থাকে, যেখানে আমরা বুঝতে পারি যে এর আয়তন গুলো কতটা। তো এটাকে নিলাম, এক হাতে মাপনী চোঙ নিলাম, নেওয়ার সাথে সাথে আমরা স্টপ ওয়াচটা এক হাতে স্টপ ওয়াচ ধরে আছি, মাপনী চোঙটা এটা ট্যাপটা খুলে দিয়েছি, জল পড়ছে, মাপনী চোঙটা যেই কলের নিচে ধরবো সাথে সাথে স্টপ ওয়াচ চালু করব, এবং যেই সরিয়ে নেবো সাথে সাথে আমরা স্টপ ওয়াচটা বন্ধ করে দেবো। মানে হচ্ছে এখান থেকে আমরা সময়টা স্টপ ওয়াচের সাহায্যে সময়টা পরিমাপ করলাম, আর মাপনী চোঙের সাহায্যে কতটা জলটা উঠলো সেটা পরিমাপ করলাম। এবার দেখবো যে জলটা ধরো ভি সিসি হলো, আর সময়টা হলো ধরো 10 সেকেন্ড। তাহলে এই যে আমি ভিসিসি কে 10 সেকেন্ড দিয়ে যদি ভাগ করে দিই, তো ভি বা এখানে এখানে 10 বাদ দিয়ে শুধু টি করে দাও, টিসিসি, টি সেকেন্ড। তাহলে ভিসিসি বাই টি সেকেন্ড। তাহলে আমাদের কি আসছে, ভি বাই টি, এই যে সংখ্যাটা আসছে এটাই হচ্ছে জল পড়ার হার। তাহলে ট্যাপ থেকে জল পড়ার হার কিভাবে নির্ণয় করলাম, মাপনী চোঙটাকে ট্যাপের নিচেতে ধরলাম, ধরার সাথে সাথে স্টপ ওয়াচ চালু করেছি এবং সেটা সরানোর সাথে সাথে স্টপ ওয়াচটা আবার বন্ধ করে দিলাম। এবার সময়টা পরিমাপ করলাম, ওই যে স্টপ ওয়াচে সময়টা দেখে নিলাম, আর মাপনী চোঙের সাহায্যে দেখে নিলাম যে আয়তনটা কত। তো আয়তনকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে জল পড়ার হারটা অবশ্যই নির্ণয় করতে পারবো। তাহলে এইভাবে তোমরা বলে দিতে পারবে, কারণ হার বোঝালে এই যে সময় দিয়ে ভাগ করেছি। তো এগুলো ছিল প্রথম চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এর সাথে সাথে কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যেমন শর্ট কোশ্চেন হিসাবে দৈর্ঘ্যের সব থেকে বৃহত্তম একক কি। দৈর্ঘ্যের বৃহত্তম একক হচ্ছে পারসেক, এবং পারসেক এবং আলোকবর্ষের মধ্যে সম্পর্ক কি। তো এক পারসেক মানে মনে রাখবে 3.26 আলোকবর্ষ। ন্যানোমিটার জিনিসটা কি, 10⁻⁻৯ মিটারকে বলা হয় 1 ন্যানোমিটার। ন্যানো কথাটা যেখানে থাকবে 10⁻⁻৯ আসবে। আর যদি বলে আংস্ট্রম কি, আংস্ট্রমের মান কত, 10⁻⁻10 মিটার। তাহলে 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10 আংস্ট্রম। কেমন। এরপরে রয়েছে যে আলোকবর্ষ সমান কত কিলোমিটার, এক আলোকবর্ষ সমান 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। ঠিক আছে। আর যদি বলে পারসেক তাহলে 30.8 মানে প্রায় 30.8 ইন্টু 10⁻12 কিলোমিটার। তাহলে পারসেক এবং এই যে আলোকবর্ষ বলছি এদের মধ্যে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্নগুলো সব বোঝা গেল। দেখো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই আজকের এই ভিডিওটা 1 নাম্বার চ্যাপ্টারটাই থাক। আমি পরের ভিডিওতে পার্ট 2 ভিডিও নিয়ে আসবো, সাজেশন ভিডিও, যেটা সেকেন্ড চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব, এবং পরবর্তীতে থার্ড যে চ্যাপ্টার হবে অর্থাৎ পরমাণু গঠন সম্পর্কে, সেটা সম্পর্কে আলোচনা করে দেবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে।
Thanks for watching this video.